ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ তৃণমূলের প্রত্যেকটা নেতার আইনের আওতায় এনে তদন্ত করা হোক। তাহলে যার বিড়ি খাওয়ার পয়সা ছিল না সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে বিশাল বড় বিল্ডিংয়ের মালিক হয়েছে, সে অনেকগুলো গাড়ি ব্যবহার করছে, অনেক টাকা বিদেশে এবং আত্মীয় স্বজনের নামে করেছে। এদের সমস্ত কিছু যদি আইনের আওতায় আনা যায়, সমস্ত দুর্নীতি ধরা পড়বে, সমস্ত কারচুপি ধরা পড়বে। ফলে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। গ্রামের একটা কথা আছে যে গোবর পড়ে ঘুটে হাসে, তখন গোবর বলে ওরে ঘুটে তোরও একদিন আছে। আজকের যারা ভয় দেখিয়েছে, বড় বড় কথা বলেছে, জোর করে মানুষের দখল করেছে, ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছে, তোলা আদায় করেছে, তাদের অবস্থা আবার সেই আগের মতো হবে। আমি বলি, দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার ভোটার, আমি হাট অঞ্চলের বাসিন্দা। যদি এখানেও প্রধানের তদন্ত করা হয়, এখানে পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদের তদন্ত করায়, কেউ রেহাই পাবে না। লোকের ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছে, বিচারের নামে টাকা দিয়েছে, জোর করে মেরেছে, ভেঙেছে, এই অত্যাচার এদের সীমা ছেড়ে গেছে। সম্প্রতি আজকের একটা ভিডিওতে দেখছিলাম, একটা পঞ্চায়েতের প্রধান মহিলা, গ্রামের মহিলারা তার মাথায় ডিম ভাঙছে কাটমানির টাকা নেওয়ার অপরাধে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটা জায়গা তো ঠিক, তৃণমূলের একজন পঞ্চায়েত সচিব থেকে, প্রধান থেকে, মেম্বার থেকে সব চোর। 1 2 3 4 তোলামূলের সব চোর, এটা তো অস্বীকারের জায়গা নেই। ফলে আজকে তৃণমূলের নেতাদের যে দেখা যাচ্ছে কোমরে কাঁচি বেঁধে ঘোরাচ্ছে, মাথা নেড়া করে ঘোরাচ্ছে, চোর চোর বলে শওকত মোল্লার ডিম, পচা ডিম ছুঁড়ে জেলে মারছে, ঘাড় ধরে লোকাবে ঢুকাচ্ছে। এই চিত্র তো দেখতে চাইনি কেউ। স্বাধীনতার পর ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে, যেখানে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছিল, বাড়ি বসে পৃথিবীর খবর দেখছে, এটা শওকতের পরিবার দেখে লজ্জা পাচ্ছে না? এটা জাহাঙ্গীর খানের পরিবার লজ্জা পাচ্ছে না? এটা মমতা ব্যানার্জি থেকে শুরু করে তামাম বাংলার তৃণমূলের নেতারা লজ্জা পাচ্ছে না? ফলে চোর থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? আমি অনেক আগে বলেছিলাম, একবার হাসিনার ব্যাপারে বলেছিলাম যে হাসিনা যদি বাংলাদেশ থেকে শান্তি পায়, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে দেশ ছাড়া উচিত, তাহলে শান্তি ফিরবে। আমি আজকে বলছি আপনাদের কাছে, অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিমবঙ্গের তোলামূল, চাটামূল, এই স্বার্থ সিদ্ধি করা 1 2 3 4 তৃণমূলের সব চোর, এই চোর থেকে মুক্তি পাওয়ার, বা এই জুতো খাওয়া, লাথি খাওয়া, পচা ডিম খাওয়া থেকে যদি বাঁচতে চান, তাহলে একটাই সোজা রাস্তা। যেখানে 100 দিনের টাকা, ঘরের টাকা, বিচারের টাকা, জমির টাকা লুট করেছ, সবার টাকাটা ফেরত দাও আর হাত জোর করে ক্ষমা চাও, তাহলে তোমাদের রেহাই হবে। একদিকে যেমন মানুষ মাফ করবে, অপরদিকে ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড তোমাদের মাফ করবে, তা নাহলে তোমাদের মাফ হবে না। এই তৃণমূল ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করেছে, এই তৃণমূল ভারতবর্ষের সংবিধানকে অপমানিত করেছে, এই সুন্দর সম্প্রীতি বাংলাকে গুড় মতো, নোংরার মতো গন্ধ ছুটিয়ে দিয়েছে। এই তৃণমূল বাংলায় হিংসা শিখেছে, দাঙ্গা শিখেছে, দুর্নীতি শিখেছে, স্বজন পোষণকারী শিখেছে, মহিলাদের নাচা শিখিয়েছে। ভাবতে পারেন, শিয়ালদা বঙ্গবাসী কলেজের মতো জায়গায়, যেখানে কলেজের ছাদের ওপরে বেডরুম পাওয়া যাচ্ছে, খাটগদি পাওয়া যাচ্ছে, যেখানে টাকা পাওয়া যাচ্ছে, যেখানে নিরোধ পাওয়া যাচ্ছে, এটা লজ্জা। এই লজ্জার কোথায় রাখবে যে ভারতবর্ষের স্বাধীনতার পর এই 15 বছরে এই তৃণমূল পরিচালিত সরকার আজকে কলেজে কলেজে টাকা, খাট গদি, আর কলেজে কলেজে মহিলাদের নাচ আর কন্ডম পাওয়া যাচ্ছে। এর থেকে বড় লজ্জার কি? ওদের লজ্জা নেই, নিজেদের পরিবার নেই, তৃণমূল নেতাদের ফ্যামিলির ছেলে মেয়েরা তারা স্ক্রিন টাচ ফোন ব্যবহার করে না, তারা এগুলো দেখছে না? তাহলে তাদের চরিত্র যদি এই হয়, তাহলে দেশ আর সমাজ তাদের দ্বারা কতটা উপকৃত হবে? তারা ধ্বংস হবে না ভালো হবে? এদিকে দাঁড়িয়ে আমি বাংলার যে বিজেপি সরকার, কেন্দ্রের যে বিজেপি সরকার, করজোরে আবেদন করব, তৃণমূলের এই চরিত্র, এই অবস্থান থেকে আপনারা একটুকুনি ভাবুন। কোনো রাজনৈতিক দলের ক্ষমতা চিরদিন থাকে না। যেমন সোনা টাকা দিয়ে কিনলেও এক জায়গায় থাকে না, তবে একটা বাড়ি করেছি মার্বেল দিয়ে, সে মার্বেলের বাড়িটাও একরকম থাকে না। তারপরে অনেক টাকা দিয়ে একটা গাড়ি কিনেছেন দামি, সে গাড়ি কিন্তু চিরদিন একরকম থাকে না। সুতরাং রাজনৈতিক ক্ষমতা চিরদিন এক জায়গায় থাকবে না। সমস্ত কিছুর পরিবর্তন যেমন হয়, এটাও কিন্তু পরিবর্তন হবে, কেউ রুখতে পারবে না। সুতরাং এই পৃথিবী যেমন কর্ম করবেন, তেমন ফল আপনার পেতেই হবে। খুন করলে যেমন খুনে যেতে হয়। আমি অনেক নেতাদের দেখেছি,
প্ল্যান করে মানুষকে খুন করাচ্ছে, প্ল্যান করে মিথ্যা কেস দিচ্ছে, প্ল্যান করে তার বিপদে ফেলছে। এই ভয়ঙ্করী রাজনৈতিক হিংসা এবং ধর্মীয় হিংসা থেকে সাবধান হন। কারণ এই বাংলা, এই ভারতবর্ষের সম্প্রীতির বাংলা, সম্প্রীতির ভালো ভারত। এখানে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই একে অপরে ভাই ভাইয়ের মতো ট্রেনে, বাসে, ট্রামে চলি। একই স্কুলে, একই বাজারে সবাই, একই স্কুলে সবাই পড়ে, একই বাজারে বাজার করি, একে অপরের অনুষ্ঠানে যায়। এই সুন্দর সম্প্রীতি যারা ভাঙতে চাইছে, এই সুন্দর সম্প্রীতির মধ্যে যারা বিষ ঢোকাতে চাইছে, এই সুন্দর সম্প্রীতি ভেঙে যারা মানুষকে খার খার করতে চাইছে, ইতিহাস তাদের মাফ করবে না, মানুষ তাদের মাফ করবে না, ভগবান আল্লাহ ঈশ্বর গড তাদের মাফ করবে না। ফলে আমি বলতে চাই, যা হয়েছে পর্যন্ত খামোশ হন। আজ আপনাদের বলি, 8ই জুন 2026 প্রকাশ্যই আমি অন ক্যামেরায় বলছি, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, ভারতবর্ষের ঐতিহ্য স্বার্থে, ভারতবর্ষের গণতন্ত্রের স্বার্থে, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে রুখতে, ভারতবর্ষের সংবিধানকে পুনর্জীবিত করতে আসুন আমরা কাঁধে কাঁধ মিলে আমরা হিংসাকে দমন করি, আমরা সমগ্র দেশের সমাজকে উন্নত করি, আমরা দেশের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আওয়াজ তুলি, দেশের বেকার সমস্যা সমাধানের জন্য বহুভাবে রোজগারের জায়গা এবং শিল্পর জায়গাতে আওয়াজ তুলি, এবং মদের মতো সর্বনাশী লাইসেন্স ক্যান্সেল করি, হিরণ ব্যবসাকে বন্ধ করি, যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংস হচ্ছে, গাঁজা ব্যবসা বন্ধ করি। এই সমস্ত অসামাজিক কার্যকলাপ, অনলাইনে জুয়া, সাট্টা, এই সমস্ত অসামাজিক কার্যকলাপ যদি বন্ধ হয়, তাহলে একদিন দেশের প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত তরুণ, তুর্কি, ছেলে মেয়ে সর্বস্তরে, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসীর মধ্যে একটা নতুন ইতিহাস তৈরি হবে, যে ইতিহাস বিশ্বের কাছে একটা বার্তা থাকবে, এই ভারতবর্ষের সুন্দর সম্প্রীতি এই সরকারের পিরিয়ডে হয়েছে। সুতরাং এটুকু না করে বিভাজন করবেন না। এই আবেদন দেখে আমি হোসেন গাজী, মানবাধিকার কর্মী, আজকে আমার আলোচনা এখানে সমাপ্তি করছি।